হ্যালো এভরিওয়ান, অগ্নি সিরিজে সকলকে ওয়েলকাম। এনভায়রনমেন্টের এর আগে দুটো ক্লাস আমরা কমপ্লিট করেছি। যারা দেখোনি তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই দেখো, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, আজকে 3 নাম্বার ক্লাস। তো সেক্ষেত্রে কিছুটা থিওরি পোর্শন বাকি আছে, এটা কমপ্লিট করার পর লাস্ট আরেকটা ক্লাস হবে, সেখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। আশা করছি একটা বা দুটো কোশ্চেন যদি দেয় এর মধ্যেই থাকবে, এর বাইরে থাকার কোনো চান্সই নেই, কারণ আমি এনভায়রনমেন্টের প্রতিটা টপিক কিন্তু টাচ করছি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আমি কিন্তু তোমাদের বোঝাচ্ছি। ওকে, দেখো আগের দিন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। তো আমরা পিরামিড আলোচনা করছিলাম। ঠিক আছে, নর্মালি পিরামিড যেটা, সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো তোমার আগের দিন আমরা দেখেছি যে সংখ্যা পিরামিড। ঠিক আছে, সংখ্যা পিরামিড যা দেখোনি অবশ্যই দেখে নিও, সংখ্যা পিরামিড কি, বা সংখ্যা পিরামিডের সর্বনিম্ন স্তরে কে থাকে বা কারা থাকে। আর কি আছে, জীবভর পিরামিড। পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে যে সংখ্যা পিরামিড কে আবিষ্কার করেছে, বলো। জীবভর পিরামিড, ঠিক আছে। যেমন ধরো তোমার শক্তি পিরামিড, শক্তি পিরামিড। ঠিক আছে, আবার অনেক সময় উল্টানো পিরামিডও দেখা যায়, উল্টানো পিরামিড। ঠিক আছে, তো জীবভর পিরামিড বলতে পারবে, জীবভর পিরামিড কে আবিষ্কার করেন? জীবভর পিরামিড, জীবভর পিরামিড 1938 সালে। ঠিক আছে, 1938 সালে, 38 সালে বোর্ডেনহাইমার, বোর্ডেনহাইমার হাইমার তোমার কি করেন? জীবভর পিরামিড আবিষ্কার করেন, বা এই তত্ত্বটা দেন। ঠিক আছে, এখানে তোমার জীবের শুষ্ক ওজনকে, জীবের শুষ্ক ওজন ক্রম অনুসারে সাজিয়ে, ক্রম অনুসারে পিরামিডের আকারে সাজানো হয়, অনুসারে পিরামিডের আকারে সাজানো হয়, আকারে সাজানো হয়। লাইক এটা যদি পিরামিড হয়, তাহলে একদম সবার সবথেকে বেশি শুষ্ক ওজন কার আছে? সবথেকে বেশি সংখ্যায় আছে উদ্ভিদ। তাই অ্যান্সার কি হবে? উদ্ভিদ। তাহলে বলবে যে সংখ্যা পিরামিডের, সরি, জীবভর পিরামিডের সর্বোচ্চ নিম্ন স্তরে থাকে উদ্ভিদ বা উৎপাদক, উৎপাদক বলবে। ঠিক আছে, ওকে। সেকেন্ডে এখানে যদি দেখি তাহলে সেক্ষেত্রে তৃণভোজী। ঠিক আছে, তৃণভোজী থাকে। আর এখানে থাকে সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ ভোজী। ঠিক আছে, যেমন ধরো উৎপাদক সব থেকে বেশি শুষ্ক ওজন, ঠিক আছে, দেখা যাচ্ছে 1000 কেজি। আবার তৃণভোজী যেমন ধরো হরিণ, ছাগল, এদের এদের যদি আমি দেখি ধরো 100 কেজি। আবার সর্বোচ্চ ভোজী যা হয় তাদের দেখো দেখা যাচ্ছে এখানে কত হবে, এদের ধরো 60-70 কেজি। তার মানে এখানে ওভারঅল দেখো উদ্ভিদের শুষ্ক ওজন বেশি। তার মানে জীবের শুষ্ক ওজনকে ক্রম অনুসারে সাজিয়ে যে পিরামিড আকারে সাজালে যে পিরামিড আমরা পাবো সেটাকে আমরা বলবো জীবভর পিরামিড, যেটা 1938 সালে বোর্ডেনহাইমার আবিষ্কার করে। ঠিক আছে, তো এই কোশ্চেন গুলো না খুব ইম্পর্টেন্ট। তুমি জিজ্ঞাসা করো তো তোমার বন্ধুদের যে জীবভর পিরামিড কে আবিষ্কার করেন, 10টা ছেলে থাকলে 3টে ছেলে পারবে বা 2টো ছেলে পারবে, তাও সন্দেহ আছে। ওপেন ইকোলজি কে বলেছে, ঠিক আছে, বা বাস্তুতন্ত্র শব্দটা প্রথম কে ব্যবহার করে, এগুলো সবাই পারবে। ঠিক আছে, কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো যদি দেয় যাতে আমাদের মিস না হয়, সেই জন্য আমি প্রত্যেকটা পরিবেশের যতগুলো টপিক আছে সেগুলো আলোচনা করছি। আচ্ছা, এবার হচ্ছে কি শক্তি পিরামিড যদি বলি, এটা হাচিনসন, ঠিক আছে, হাচিনসন তোমার এবং লিন্ডেম্যান কি করেছে, এই পিরামিডটা কিন্তু আবিষ্কার করেছে। ঠিক আছে, কে? শক্তি পিরামিড যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে শক্তি পিরামিড, পিরামিড তৈরি করেন তোমার হাচিনসন ও লিন্ডেম্যান। লিন্ডেম্যান 1942 সালে 10% সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, লিন্ডেম্যান
এই এটা দেন, এখানে তোমার শক্তিকে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে ভিত্তিতে পিরামিড আকারে সাজানো হয়। পিরামিড আকারে সাজানো হয়। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ছবি আঁকি শক্তি পিরামিড, তা সব থেকে নিচের স্তরে কি থাকবে? সব থেকে বেশি শক্তি কার আন্ডারে থাকে? আমি দেখি সূর্য, তাই তো? এবার সূর্য তো আমাদের পরিবেশের নেই, তাহলে আমি একদম নিচে সূর্য যদি বলি, যদি আমি বাস্তবতে দেখি, তাহলে সেক্ষেত্রে উৎপাদক, তাই না? তারপর কাদের বেশি শক্তি, তারপর শক্তি কার দেহে যায়? তাহলে প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী, তাই তো? তাহলে প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় শ্রেণী। ওকে, এটা হচ্ছে সিস্টেম। এগুলো একটু মাথায় রেখে দিও, হ্যাঁ, এইটুকুই মাথায় রাখো। আচ্ছা, এই শক্তি বলছে, এই শক্তি পরিমাপ করা হয় কিসের সাহায্যে? এটা মাথায় রাখবে, জুলের সাহায্যে শক্তি মাপা হয়। ওকে, আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি উল্টানো পিরামিড। অনেক সময় এই পিরামিড উল্টানো হতে পারে। পরীক্ষায় এটা এক্সাম্পল হিসেবে দেখো, যে উদাহরণ পরীক্ষায় এইভাবেই দেয় যে একটা উল্টানো পিরামিডের উদাহরণ দাও। আমি যদি বলি উল্টানো পিরামিড, তাহলে অ্যান্সার হবে কি পুকুরের পিরামিড। পুকুরের পিরামিড উল্টো হয়, ঠিক আছে? পুকুরের পিরামিড, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো আমাদের কমপ্লিট হলো। এই টপিকগুলো আমাদের কমপ্লিট হলো, সংখ্যা পিরামিড, শক্তি পিরামিড, পিরামিড, উল্টানো পিরামিড, তারপর তোমার আরেকটা কি বললাম, তোমার জীবভর পিরামিড, জীবভর পিরামিড। ঠিক আছে, আর কি কি টপিক আছে যেগুলো ইম্পর্টেন্ট? এবার হচ্ছে বাকি তোমরা হচ্ছে কোনগুলো পড়বে? বাকি হচ্ছে বায়ু দূষণ। ঠিক আছে, মানে যেগুলো দূষণ, পরিবেশ দূষণ বলতে পারো, পরিবেশ দূষণ। আমি এগুলো শুধু আলোচনা করব, ঠিক আছে, বোর্ড ওয়ার্ক করবো না। তাহলে পরিবেশ দূষণ বলতে পরিবেশের যে উপাদান সেগুলো দূষিত হচ্ছে, অর্থাৎ সেগুলো মধ্যে কিছু ক্ষতিকারক জিনিস মিশে যাচ্ছে। যেমন বায়ু দূষণ, পরিবেশের উপাদানের মধ্যে যেমন বায়ু দূষণ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হতে পারে। যেমন তোমার মৃত্তিকা দূষণ, যেমন তোমার জল দূষণ, যেমন তোমার শব্দ দূষণ, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে বায়ু দূষণ মানে বায়ুতে কিছু ক্ষতিকারক গ্যাসের উপস্থিতি। বায়ুতে কোন কোন ক্ষতিকারক গ্যাস বায়ুতে মিশে যায় বলতে পারবে? যেমন আমি যদি বলি বায়ুর সাথে বাতাসে যদি ছাই মিশে যায়, তাহলে সেখানে বায়ু দূষণ হবে। যদি ধূলিকণার পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, তাহলে বায়ু দূষণ হবে। যদি ধোঁয়াশার সাথে কুয়াশা মিশে যায়, মানে কুয়াশার সাথে ধোঁয়া মিশে যায়, ঠিক আছে, শীতকাল, কুয়াশা এর সাথে মিলে গেল ধোঁয়া, আগুনের ধোঁয়া, তাহলে তৈরি হবে ধোঁয়াশা। ভেরি ইম্পর্টেন্ট। 1992 সালে লন্ডনে তোমার এইরকম স্মোগের কারণে প্রচুর মানুষ কিন্তু মারা যায়। এটাও লন্ডন দুর্ঘটনা নামে পরিচিত, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, মাথায় রাখবে। 1952 লন্ডনে এরকম কারণে কিন্তু কি হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। এছাড়া আর কি হতে পারে? শিল্প কলকারখানা থেকে সালফিউরাস ধোঁয়া, তাহলে সেক্ষেত্রে এগুলো তো আছেই। এছাড়াও সালফিউরাস ধোঁয়া যেটা শিল্পাঞ্চল থেকে বেরোয়, এটাও মাথায় রাখবে, শিল্পাঞ্চল থেকে বেরোয়, এটাও কিন্তু বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাতে পারে। ঠিক আছে, যেমন আমি কিছু ইম্পর্টেন্ট ঘটনা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে
ভোপাল গ্যাস দুর্ঘটনা মিথাইল আইসোসায়ানেটের জন্য দায়ী। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটনা এটা হয়েছিল 1984-এ মধ্যপ্রদেশ ভোপালে। এটার জন্য দায়ী এমআইসি, মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, এই মাথায় রাখবে, এমআইসি এর জন্য দায়ী। ঠিক আছে, একটা ক্ষতিকারক বিষাক্ত গ্যাস যেটা বাতাসে মিশে গেছিল, এর ফলে প্রচুর মানুষ মারা যায় এবং এটা আমাদের খুবই একটা ট্র্যাজেডি বলতে পারো। ঠিক আছে, আমাদের ইতিহাসে, ভারতের ইতিহাসে কি হয়, এটা ল্যাক অফ অ্যাওয়ারনেসের কারণেই হয়েছে। ঠিক আছে, যে পাইপ ছিল সেখানে তোমার এই যে গ্যাসটা মানে ঠিকঠাক ভাবে জলের সাথে বিক্রিয়া করে এটা বৃদ্ধি পায়, এরকম একটা কিছু বিষয় আছে। তো সেখানে কোনো কারণে জলের সাথে হয়তো সেই ট্যাঙ্কের মধ্যে জল ঢোকে এবং তার ফলে গ্যাসটা বৃদ্ধি পায় আর যে চেম্বারগুলো থাকে সেগুলো ফেটে যায়। এর ফলে তোমার গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষ মারা যায়। তো মিথাইল আইসোসায়ানাইড এমআইসি এটা কবে হয়, মানে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয় এটা বহু পরীক্ষায় দিয়েছে 1984, এবং এই জন্য কোন গ্যাস দায়ী সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড বা এমআইসি হচ্ছে মেনলি দায়ী। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, এছাড়াও ইথিলিনের কারণে কি হয়ে থাকে, ইথিলিনের কারণে ক্লোরোসিস রোগ হয়ে থাকে। ক্লোরোসিস রোগ কিসের ফলে হয়, লাইক ইথিলিনের ফলে কোন রোগ হয়, ক্লোরোসিস, ফুসফুসের ক্লোরোসিস রোগ হয়। ক্লোরোসিস রোগ হয় ফুসফুসে, মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, যদি বলা হয় তোমার ফ্লোরিন, ফ্লোরিনের ফলে কি হয়, তোমার পাতায়, গাছের পাতায় কি হয়, দাগ দেখা যায়, দাগ দেখা যায় ফ্লোরিনের ফলে। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, ধোঁয়াশার ফলে অকাল বার্ধক্য চলে আসে। ঠিক আছে, অকাল বার্ধক্য আসে কিসের ফলে, ধোঁয়াশার ফলে, ধোঁয়াশার ফলে অকাল বার্ধক্য আসে। অকাল বার্ধক্য মানে বুড়ো হয়ে যায় মানুষ। আর যদি বলি তাহলে সেক্ষেত্রে ওকে, আর কি, হ্যাঁ ঠিক আছে, ধোঁয়াশার ফলে। আচ্ছা, এবার কিছু গ্যাস যেগুলো, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, যেমন ধরো মিথেন, যেমন ধরো নাইট্রাস এর বিভিন্ন অক্সাইড N2O, ঠিক আছে, যেমন ধরো তোমার সিএফসি, এগুলো খুব ক্ষতিকারক গ্যাস যেগুলো অলরেডি অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট থাকে, অ্যাটমসফিয়ারে তোমার প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এবার এই গ্যাসগুলো মেনলি হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, ফর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেনলি দায়ী কোনটা, তো অ্যান্সার কি হবে, মেনলি রেসপন্সিবল কি হবে, অ্যান্সার হবে CO2। এছাড়াও CH4 এবং বাকি গ্যাসগুলো প্রত্যেকটাই হচ্ছে কি তোমার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই গ্যাসগুলোর কারণে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আর যদি বলে সব থেকে স্ট্রং গ্যাস কোনটা, তাহলে অ্যান্সার হবে CH4। CH4 যদি এটা কম পরিমাণে আছে বাতাসে তাই, যদি CO2 এর মতো বেশি পরিমাণে থাকতো তাহলে সব থেকে বেশি দায়ী হতো, মেনলি রেসপন্সিবল হতো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, সেটা হচ্ছে মিথেন। ঠিক আছে, এদের একটা বিশেষ ক্ষমতা আছে, তোমার মানে উষ্ণতাকে ধরে রাখতে পারে। মিথেন এটা জলাজমি থেকে উৎপন্ন হয়, জলাজমি থেকে। অনেক সময় অটোমেটিক আমরা দেখি যে ধান খেতে আগুন লেগে যায়, কেন, এই মিথেনের কারণে। তো এটা এইভাবে মাথায় রাখবে, ধান খেতে বা জলাজমিতে আগুন লাগা, অটোমেটিক আগুন লাগার কারণ তোমার মিথেন। গোবর গ্যাস থেকেও মিথেন তৈরি হয়। ঠিক আছে, CO2 মেনলি আসে, পরীক্ষা আসতে পারে CO2 কোথা থেকে উৎপন্ন হয়, মেনলি জীবাশ্ম জ্বালানির ফলে, জীবাশ্ম জ্বালানি এবং কাঠের জ্বালানির ফলে তোমার CO2 তৈরি হয়। ক্লিয়ার? এছাড়া CFC কোথা থেকে আসে, CFC মেনলি এসি, রেফ্রিজারেটর এখান থেকে আসে। N2 তো বিভিন্ন সোর্স থেকে আসে, গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এইগুলোকে
গ্রিন হাউস গ্যাসও বলা হয়ে থাকে, গ্রিন হাউস গ্যাস। অবশ্য মাথায় রাখবে যে CO2 আমাদের না থাকলে পৃথিবী মানুষের বসবাসের উপযুক্ত থাকতো না, অর্থাৎ পৃথিবী অত্যাধিক শীতল হয়ে যেত। ঠিক আছে, তাই CO2 প্রয়োজন, এই গ্রিন হাউস গ্যাস প্রয়োজন, কিন্তু বেশি পরিমাণে থাকলে তাহলে সেক্ষেত্রে পৃথিবীর গড় উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাবে, এর ফলে আমাদের বরফ গলে যাবে আর আমরা আস্তে আস্তে কিন্তু তোমার সমুদ্রের জলের তলায় চলে যাব। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বলতে পেরেছি। এবার দেখো, জল দূষণ থেকে আমি বলে দিই, আমি তোমাদের MCQ এগুলো কমপ্লিট করাবো, তাই এখানে ডিটেলস আলোচনা করছি না। জল দূষণের ক্ষেত্রে পারদের ফলে কি রোগ হয়, ঠিক আছে, এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো তোমার ক্যাডমিয়ামের ফলে কি রোগ হয়, বা রোগের নাম বলে দিল, বলে এটা কিসের ফলে হয়। যেমন ধরো আউচ আউচ রোগ, আউচ আউচ রোগ কিসের ফলে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে সে পাউডারের ফলে হয় না ক্যাডমিয়ামের ফলে হয়, কিসের ফলে হয়, না আর্সেনিকের ফলে হয়। তো এগুলো আমি MCQ এর মধ্যে অবশ্যই রাখবো, ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো নজর দেবে। আর যেটা হয় সেটা হচ্ছে তোমার শব্দ দূষণ যদি বলি, তাহলে সেক্ষেত্রে শব্দ দূষণের ভাগ আছে, একটা হচ্ছে শিল্পাঞ্চলে একটা নির্দিষ্ট ডেসিবেল শব্দ দূষণ মাপা হয়, শব্দ মাপা হয় কি দিয়ে, ডেসিবেল দিয়ে মাপা হয়, তাই তো। তো সেক্ষেত্রে শিল্পাঞ্চলে একটু বেশি থাকে শব্দের মাত্রাটা, গ্রাম অঞ্চলে ডেসিবেলের পরিমাণটা একটু কম থাকে, এবং শহর অঞ্চলে তার থেকে একটু বেশি থাকে। সেটা কত, পরীক্ষা আসতে পারে যে শহর অঞ্চলে শব্দ দূষণে কত ডেসিবেল ধরা হয়, তখন তোমাকে বলতে হবে যে এত ডেসিবেল। কিন্তু সেটা আবার গ্রামের ক্ষেত্রে আলাদা হতে পারে, গ্রামের ক্ষেত্রে নর্মালি কম হয়। বোঝা গেল? তো এগুলো আমি সব কটা MCQ এর মধ্যে রাখবো এই জিনিসগুলো। এবার আর কি আছে আমাদের, আর যেটা আছে সেটা হচ্ছে তোমার আমাদের বনসৃজন ও বননিধন। বনসৃজন মানে গাছ লাগানোকে, আনুষ্ঠানিকভাবে গাছ লাগানোকে বনসৃজন বলা হয়। এই বনসৃজন দু প্রকারের, একটা কি, একটা হচ্ছে অ্যাফরেস্টেশন আর একটা হচ্ছে রিফরেস্টেশন, ঠিক আছে। একটা হচ্ছে কি অ্যাফরেস্টেশন, আরেকটা হচ্ছে তোমার রিফরেস্টেশন। মানে কি, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে আগে গাছ ছিল না কিন্তু এখন গাছ লাগানো হচ্ছে, গাছ ছিল না গাছ লাগানো হচ্ছে, তাকে বলছে অ্যাফরেস্টেশন। আর রিফরেস্টেশন মানে হচ্ছে যেখানে গাছ ছিল, গাছ কাটা হয়েছে, কাটা হয়েছে বলে সেই জায়গায় আবার গাছ লাগানো হয়েছে, তাকে বলা হয় রিফরেস্টেশন। রি মানে কি, পুনরায়, তবে অলরেডি আগে ছিল। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার বনসৃজন মানে আনুষ্ঠানিকভাবে গাছ লাগানোকে বোঝায়, ঠিক তেমনি ভাবে ডিফরেস্টেশন মানে হচ্ছে বননিধন। ডিফরেস্টেশন মানে হচ্ছে বননিধন, মানে গাছ কাটাকে বোঝায়, ঠিক আছে। ডিফরেস্টেশন মানে গাছ কাটাকে বোঝায়। তো গাছ কাটার জন্য দায়ী মেনলি এখন বর্তমানে আমাদের বাড়িঘর মানে সেটেলমেন্ট, কি বলে এটাকে, বসবাস, ঠিক আছে, মানুষের সেটেলমেন্ট, এটা একটা দায়ী রেসপন্সিবল। চুরি করে অনেকে, কাঠের জন্য জ্বালানি হিসাবে এটাকে ইউজ করে, আসবাবপত্র বানায়, ঠিক আছে, যার জন্য কিন্তু মানুষ বননিধন করছে। পরিকাঠামো তৈরি করার জন্য, সে রাস্তাঘাট বাঁধ এগুলো তৈরি করার জন্য, ঠিক আছে, বননিধন হয়ে থাকে, ডিফরেস্টেশন হয়। এবার হচ্ছে কি, যদি বলে যে কোন কৃষি প্রণালী বন নিধনের জন্য দায়ী, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে ঝুম চাষ, যেটা হচ্ছে কি তোমার জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থার জন্য দায়ী। জীবিকা সত্তা ভিত্তিক কৃষির একটা অংশ, সত্তা ভিত্তিক কৃষির মধ্যে একটা অংশ হচ্ছে আদি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, এটাকে আমরা কি বলছি, ঝুম চাষ বলছি। এই ঝুম চাষ তোমার বন নিধনের জন্য দায়ী, কারণ এখানে বন পুড়িয়ে সাফ করে তারপরে তোমার চাষ করা হয়, কিছুদিন পর আবার বনের অন্য প্রান্তে গিয়ে চাষ করা হয়। তো ঝুম চাষের জন্য তোমার গাছ বা বনভূমি নষ্ট হয়, এটা মাথায় রাখবে, পরীক্ষায় আসে যে কোন কৃষি ব্যবস্থা বন নিধনে সাহায্য করে, ঠিক আছে। ওকে, এবার কিছু সামাজিক আন্দোলন যদি বলি যেগুলো নজর রাখবে, যেগুলো আমি MCQর মধ্যেও রাখবো, যেমন এটা কি, চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন, ঠিক আছে, কবে হয়েছিল, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো তোমরা পড়বে। 1973 সালে হয়েছিল।
কোথায় হয়েছিল সেই সময়? ছিল এটা গাড়োয়াল ডিস্ট্রিক্ট, গাড়োয়াল ডিস্ট্রিক্ট হয়েছিল। গাড়োয়াল সেই সময় ছিল উত্তরপ্রদেশে, ইউপিতে। কিন্তু তোমরা জানো যে ইউপি থেকে 2000 সালে উত্তরাখণ্ড হয়, তো অনেক সময় উত্তরাখণ্ড অপশন থাকে। তার মানে চিপকো আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টে 1973-তে। এটা একটা হিন্দি শব্দ যার অর্থ হচ্ছে কি গাছকে জড়িয়ে ধরা, গাছকে জড়িয়ে ধরা, মানে সরি, এর অর্থ হচ্ছে কি জড়িয়ে ধরা। কাকে জড়িয়ে ধরছিল? এরা গাছকে জড়িয়ে ধরছিল, মানে আদিবাসী সম্প্রদায় কি করছে, তারা গাছকে জড়িয়ে ধরছিল এবং গাছ কাটতে বাধা দিচ্ছিল। ঠিক আছে। সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা ছিল এর লিডার। ঠিক আছে, তো তোমাকে লিডারের নাম মনে রাখতে হবে, আর তার সাথে কবে হয়েছিল, কোন এরিয়ায় হয়েছিল। তাহলে এটা আমি একটা বললাম চিপকো আন্দোলন। এছাড়াও এপিকো আন্দোলন পড়তে হবে, মিট্টি বাঁচাও, সেফ সয়েল, নর্মদা বাঁচাও, ভাগীরথী আন্দোলন, ক্লিন গঙ্গা বা নমী গঙ্গা কবে হচ্ছিল, ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে হয়, এইগুলো অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, আর কি? আরেকটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি, জেএফএম, যেটা পশ্চিমবঙ্গের আড়াবাড়িতে শুরু হয়। আড়াবাড়িতে প্রথম ভারতবর্ষের মধ্যে শুরু হয় 1971-এ। ঠিক আছে, এর উদ্দেশ্য দেখো, ধরো কোন একটা জায়গায় বন আছে, তাহলে সেই এই জায়গাটা ধরো বন আছে, ধরো কোন একটা জায়গায় বন আছে, এবার এই বনের গাছ কাটতে কে আসে? নিশ্চয়ই 500 কিলোমিটার দূর থেকে লোক আসে না, তাই না? তাহলে এই বনের পাশে বা মধ্যে থাকা মানুষরাই গাছগুলো কাটছে। তখন একজন সরকারি অফিসার বন বিভাগের, সে বুদ্ধি লাগালো যে যদি আমরা এই আদিবাসীগুলোকেই বা এই বনের আশেপাশে যারা থাকে তাদেরই দায়িত্ব দিয়ে দিই বন দেখাশোনার করার, তাহলে আর গাছটা কাটবে না। মানে যারা চুরি করছে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে তার দায়িত্ব কেন নেবে? এই জন্য বন থেকে যে উপকরণটা আসবে, গাছ, সে শুকনো ডাল হোক বা মধু হোক, সেখানে ফার্স্ট রাইট থাকবে এই মানুষগুলোর, এই আদিবাসীগুলোর। এবং এখানে যদি কোনো এমপ্লয়মেন্ট জেনারেট হয়, ঠিক আছে, মানে কোনো কাজ আছে বা কোনো কিছু বিষয়, তাহলে সেক্ষেত্রে এদেরই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। অর্থাৎ সরকার বুদ্ধি লাগালো যারা গাছ কাটছে তাদেরকেই আমরা এবার তাদের দিয়ে সংরক্ষণ করব বন। তো সরকার এবং জনগণ, মানে পাবলিক এবং প্রাইভেট, সরকার এবং জনগণ একসাথে যৌথভাবে যে বন সংরক্ষণ পদ্ধতি যেটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে প্রথম 1971-এ আরাবাড়িতে, সেটাকে বলা হয় যৌথ বন ব্যবস্থাপনা বা জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগলো। আমি সমস্ত টপিকগুলোই কভার করার চেষ্টা করেছি। এরপর দিন এমসিকিউ, যেগুলো বললাম যে আমি এমসিকিউ আলোচনা করবো, সেগুলো আমি এমসিকিউতেই আলোচনা করব। ঠিক আছে, তোমাদের টেনশন করার কিচ্ছু নেই। যেগুলো দূষণ নিয়ে আছে সেগুলো ক্লিয়ার। ভালো লাগছে? যদি লাগে তাহলে অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা সবাই, টাটা। নেক্সট দিন আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি আছে, আমাদের কালচার আছে, খেলাধুলা আছে, তো এগুলো আমি নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের ইনভেনশন আছে, এগুলো কিন্তু আনবো। আর দেখি খুব তাড়াতাড়ি করবো। তোমাদের দু একজন স্যার যদি থাকে তাহলে আমি স্যারদেরও লাগিয়ে দেবো, যদি এক্সট্রা ক্লাস, কিন্তু আমি 20 থেকে 25টা ক্লাস আমি নিজেই করাবো, পুরোটাই কভার করাবো। যদি এক্সট্রা কিছু লাগে আমি অন্য স্যারও লাগাবো এখানে একদম, কারণ সবাই দেখছি খুব উৎসাহ আছে ক্লাস করাতে, তাই অবশ্যই খুব ভালো করে সিরিজটা কমপ্লিট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।